দ্য ডিজিটাল এডুকেশন সবাইকে স্বাগত। আমি চলে আসলাম তোমাদের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক বিক্রম স্যার। এর আগের ভিডিওতে আমি শিক্ষার নেচার অফ এডুকেশন, শিক্ষার প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ডে 5 অর্থাৎ পঞ্চম দিনের ক্লাসে নিয়ে আসলাম তোমাদের শিক্ষার পরিধি, স্পোক অফ এডুকেশন। শিক্ষা পরিধি অর্থাৎ শিক্ষা কতদূর বিস্তার করে আমাদের মধ্যে, সেই সম্পর্কে আজকে তোমাদের ক্লাস। প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো। যে সমস্ত গুরুত্বপূর্ণ আমি বিষয়গুলি বলবো তোমরা অবশ্যই খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে এবং বাড়িতে অবশ্যই ভালো করে পড়াশোনা করো। প্রত্যেকে তোমাদের প্রথম সেমিস্টারে অর্থাৎ রেজাল্ট কিন্তু খুবই ভালো হতে চলেছে। তো শুরু করতে চলেছি আমাদের আজকের ক্লাস ডে 5, একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের ডে 5 পঞ্চম দিনের ক্লাস থাকতে তোমাদের কি থাকছে, স্পোক অফ এডুকেশন, শিক্ষার পরিধি। তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে দেখো এবং ভিডিওটি শুরু থেকে শেষ অবধি তোমরা ভিডিওটি স্কিপ না করে কিন্তু তোমরা দেখতে থাকো। প্রথমে রয়েছে আমাদের শিক্ষার পরিধি অর্থাৎ স্পোক অফ এডুকেশন। কি বললাম? প্রথমে আমাদের যে বিষয়টা আসছে শিক্ষার পরিধি অর্থাৎ শিক্ষা কতদূর বিস্তার লাভ করেছে, শিক্ষা কতদূর বিস্তৃত হয়েছে, সেই সম্পর্কে আজকে তোমাদের ক্লাস, আজকে তোমাদের সেই দিন। কি বললাম? যে শিক্ষার পরিধি অর্থাৎ স্পোক অফ এডুকেশন সম্পর্কে আজকে আমরা জানবো। খুব সুন্দরভাবে টপিকটা বোঝানোর চেষ্টা করব। তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে অ্যাটেনশন সহকারে ক্লাসটা কিন্তু দেখতে থাকো। কে বললাম? যে মানব শিশুর জন্মের পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত প্রাকৃতিক এবং সমাজ সাংস্কৃতিক পরিবেশের থেকে কি করে প্রতিনিয়ত কিছু না কিছু শিক্ষা লাভ করে থাকে। তাহলে প্রত্যেকে বিশ্বাস করে যে মানব শিশুর জন্মের পর থেকে অর্থাৎ মানব শিশু যখনই আমাদের এই পরিবেশে জন্মগ্রহণ করে অর্থাৎ মাতৃগর্ভ থেকে যখন একটা মানব শিশু জন্মগ্রহণ করে তখন থেকে শুরু করে একবারে শেষ দিন পর্যন্ত অর্থাৎ মৃত্যুর আগাদিন পর্যন্ত কী করে একটা ব্যক্তি বা একটা শিশু কী করে সে প্রাকৃতিক, সামাজিক এবং সাংস্কৃতিক এই যে পরিবেশগুলো রয়েছে এই পরিবেশগুলো থেকে কী করে প্রতিনিয়ত কিছু না কিছু কী করে থাকে সে কিন্তু শিক্ষা কিন্তু লাভ করে থাকে। তাই শিক্ষা জীবন সমার্থক। শিশু তার সমস্ত জীবন ধরে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করে, তাই শিক্ষার পরিধি এবং বিষয়বস্তুর সীমা নির্ণয় করা খুবই কিন্তু কঠিন। তাই তবে সে আধুনিক শিক্ষা অন্তর্ভুক্ত যে সকল বিষয় আমরা দেখতে পাই সেগুলো নিচে কিন্তু আলোচনা করা হলো। তোমরা দেখতে থাকো। প্রথমে কি বললাম? যে মানব শিশুর জন্মের পর থেকে অর্থাৎ মৃত্যুর আগাদিন পর্যন্ত সে কিন্তু বিভিন্ন রকম শিক্ষা কিন্তু অর্জন কোথা থেকে করে প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ থেকে প্রতিনিয়ত কিন্তু সে ধারাবাহিকভাবে কি করছে, সে কিন্তু শিক্ষা অর্জন করছে। তাই শিক্ষা হচ্ছে একটা কি জীবন সমার্থক। শিশু তার সমস্ত জীবন ধরে সে যে অভিজ্ঞতা বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন জায়গা থেকে সে কিন্তু বিভিন্ন রকম অভিজ্ঞতা অর্জন করেছে। সেই অভিজ্ঞতা কতটুকু অর্জন করেছে বা কতদূর তার বিস্তার লাভ করেছে সেই সম্পর্ক কিন্তু নির্ণয় করা খুবই কিন্তু কঠিন। তাই আধুনিক এই শিক্ষার অন্তর্ভুক্ত যে সকল বিষয় আমাদের এই শিক্ষায় দেওয়া হয়েছে বা শিক্ষায় আমরা দেখতে পাচ্ছি সেগুলি নিচে বিস্তারিত পয়েন্ট আকারে আমি তোমাদের সামনে ব্যাখ্যা করলাম। তোমরা প্রত্যেকে খাতা মেনে বসো এবং অবশ্যই পয়েন্টগুলো তোমরা খাতায় প্রত্যেকে নোট ডাউন করে রাখবে। ওকে, প্রথমে দেওয়া আছে শিক্ষা এবং দর্শন অর্থাৎ এডুকেশন অ্যান্ড ফিলোসফি। শিক্ষা দর্শন, এডুকেশনাল ফিলোসফি বলছে যে শিক্ষা দর্শন অর্থাৎ এডুকেশনাল এবং ফিলোসফি অর্থাৎ দর্শন এবং শিক্ষার সমন্বিত একটা বিষয়। এই এডুকেশন ফিলোসফি ইজ দ্য combination of philosophy and education। অর্থাৎ শিক্ষাবিদ বলেছেন দর্শন এবং শিক্ষার মধ্যে একটা সুসম্পর্ক, ফুল এবং তার সুবাস। অর্থাৎ ফিলোসফি অ্যান্ড এডুকেশন ইজ দ্য রিলেটেড লাইক এ ফ্লাওয়ার অ্যান্ড ইটস ফ্র্যাগ্রেন্স। অর্থাৎ কোনো দেশের শিক্ষার অর্থ এবং লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু ইত্যাদি সেই দেশের দর্শন দ্বারাই কিন্তু নির্ধারিত হয়ে থাকে। তাই শিক্ষার গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে শিক্ষা এবং দর্শন। কি বললাম? যে শিক্ষা এবং দর্শন হচ্ছে একে অপরের কিন্তু পরিপূরক। এই যে এডুকেশনাল এবং ফিলোসফি, এই দর্শন এবং শিক্ষা সমন্বিত বিষয় হচ্ছে এডুকেশন ফিলোসফি ইজ দ্য কম্বিনেশন অফ ফিলোসফি অ্যান্ড এডুকেশন। অর্থাৎ শিক্ষাবিদের মধ্যে কি বলেছেন? এই দর্শন এবং শিক্ষার মধ্যে একটা সম্পর্ক হলো ফুল এবং সুবাস। বলছে
ফিলোসফি অ্যান্ড এডুকেশন ইজ দ্য রিলেটেড লাইক এ ফ্লোয়ার অ্যান্ড ইজ দ্য ফেব্রিক্স, অর্থাৎ কোনো দেশের শিক্ষার অর্থ, কোনো একটা দেশের শিক্ষার লক্ষ্য, শিক্ষার অর্থ এবং শিক্ষার উদ্দেশ্য, বিষয়বস্তু ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এই দর্শন দ্বারা কি হয়, নির্ধারিত হয়। তাই শিক্ষার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা ও দর্শন। এবার শিক্ষার পরিধির মধ্যে আরেকটা বিষয় বলবো আমরা, শিক্ষা এবং মনোবিদ্যা। তো শিক্ষা এবং মনোবিদ্যা, এডুকেশনাল এবং সাইকোলজি। বলছে মনোবিদ্যার একটি প্রয়োগমূলক শাখা হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। এই যে মনোবিদ্যা এবং শিক্ষা মনোবিদ্যা, মনোবিদ্যা এবং শিক্ষা মনোবিদ্যা, এই মনোবিদ্যার একটি প্রয়োগমূলক শাখা হচ্ছে কি শিক্ষা মনোবিদ্যা। এই বিজ্ঞান মানুষের কি করে শিক্ষাকালীন, এই যে বিজ্ঞান মানুষের শিক্ষাকালীন আচরণ নিয়ে আলোচনা করে থাকি, তাহলে বিজ্ঞান কি করে মানুষের কিন্তু আচরণ নিয়ে আলোচনা করে। আমরা জানি বিজ্ঞান বলতে আমরা কি বুঝি, যেখানে যুক্তি থাকবে, যাকে আমরা বাস্তবে অবজার্ভ করতে পারছি, যেখানে প্রমাণ থাকবে, যেটাকে আমরা বাস্তবে কি করছি ইন্দ্র দিয়ে চোখে দেখতে পাচ্ছি, তাকে আমরা কি বলবো বিজ্ঞান বলতে পারি বা সায়েন্স বলতে পারি। তো এই বিজ্ঞান কি বলছে, মানুষের শিক্ষাকালীন কি করছে, তারা আচরণ নির্ণয় করতে কিন্তু সাহায্য করছে। অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা শিশুর চাহিদা, সামর্থ্য, প্রবণতা অনুযায়ী শিক্ষার বিষয়বস্তু, পদ্ধতি, শিক্ষার পরিবেশ নির্ধারণ করতে সাহায্য করে। কি বলছে, এই শিক্ষা মনোবিদ্যা শিশুর চাহিদা এবং সামর্থ্য, তার যে একটা শিশুর মধ্যে প্রবণতা রয়েছে, সেই অনুযায়ী শিক্ষার বিষয়বস্তু, পদ্ধতি, শিক্ষার পরিবেশ নির্ধারণ করতে কিন্তু সাহায্য করে। তাই রুশো বলেছেন, রুশো কি বলেছেন দেখতে থাকো, এ চাইল্ড ইজ এ বুক হুইচ দ্য টিচার ইজ টু লার্ন ফ্রম দ্য পেজ টু পেজ। অর্থাৎ একটি শিশু হলো একটি পুস্তক। শিক্ষক যেমন একটি পুস্তকের প্রতিটি পৃষ্ঠা পড়ে জ্ঞান অর্জন করে, ঠিক তেমনি কি করে তেমনি শিশুকে শিক্ষাদানের জন্য কি করবে, একটা শিক্ষককেও তার কিন্তু সব কিছু কি ভালোভাবে কিন্তু জানতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা এমসিকিউ পেতে পারি কমন, যে রুশো কি বলেছেন, এ চাইল্ড ইজ এ বুক হুইচ দ্য টিচার ইজ টু লার্ন ফ্রম দ্য পেজ টু পেজ। অর্থাৎ একটি শিশু হলো একটি পুস্তক। বলছে একটি শিশু হচ্ছে একটি পুস্তক। শিক্ষক যেমন একটি পুস্তকের সে বা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা পড়ে জ্ঞান অর্জন করে, ঠিক তেমনি শিশুকে শিক্ষাদানের জন্য কিন্তু একটা শিক্ষককে তার সব কিছু কিন্তু সে শিক্ষার্থী সম্পর্কে কিন্তু জানতে হবে। তবেই তার একটা শিশু ব্যক্তির মধ্যে কি তার পরিপূর্ণভাবে শিক্ষাটা কিন্তু বিকাশ ঘটবে। অর্থাৎ শিশু সম্পর্কে যদি একটা টিচারের কিছু যদি তার কোনো পরামর্শ দান থাকে, সেটাও জানতে হবে, বা সেটা কি চাচ্ছে, কোন টেকনিকে বোঝালে তার শিক্ষাটা কি পরিপূর্ণ বা ফলপ্রসূ হবে, সেই সম্পর্কে কিন্তু শিক্ষককে কিন্তু এই মনোবিদ্যার সাহায্যে কিন্তু জ্ঞানগুলো তার মধ্যে কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন। একটা শিক্ষার্থী যদি মনোবিদ্যার সম্পর্কে জ্ঞান না থাকে, সে কখনোই কিন্তু কোনো কিছু শিক্ষার্থী সম্পর্কে সে কিন্তু জানতেই পারবে না। অর্থাৎ সে যতই ভালো করে বোঝানো না কেন, সেই শিক্ষাটা কিন্তু তার বোধগম্য হবে না। তাহলে শিক্ষার্থীকে ভালো করে বোঝাতে গেলে কোন টেকনিকে তাকে পড়তে হবে, গল্পের ছলে বিভিন্ন রকম টেকনিক রয়েছে, সেই পদ্ধতিগুলো অর্থাৎ মেথডগুলোকে তোমাকে চেঞ্জ করতে হবে একটা টিচারের মধ্যে থেকে। তবেই একটা শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে আমরা জ্ঞান দান করতে পারবো, বা সেটা তার জীবনের আমরা কি লক্ষ্যে নিয়ে যেতে পারবো। শিক্ষামূলক এবং সমাজবিদ্যা। শিক্ষামূলক আমরা জানি এডুকেশনাল, এবং সমাজবিদ্যা অর্থাৎ সমাজ। কি বলছে, যে মানুষ হলো একটা সমাজবদ্ধ জীব। আমরা প্রত্যেকে জানি মানুষ হচ্ছে একটা সমাজবদ্ধ জীব, সে কিন্তু সমাজ ছাড়া কিন্তু একা একা চলতে পারে না, এটা আমরা প্রত্যেকে জানি। তাই শিক্ষা হচ্ছে একটি গতিশীল সামাজিক প্রক্রিয়া। শিক্ষা হচ্ছে একটা গতিশীল, মানে আস্তে 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 কি হচ্ছে আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে। সমাজ পরিবেশে শিশু শিক্ষা লাভ করে, এই সমাজ পরিবেশে কিন্তু শিক্ষা লাভ করে। এবার অর্থাৎ শিক্ষার কাজ হলো সমাজকেন্দ্রিক, অর্থাৎ শিক্ষার কাজ হচ্ছে সমাজকেন্দ্রিক। অর্থাৎ সমাজের চাহিদাকে কেন্দ্র করে শিক্ষার লক্ষ্য কিন্তু আবর্তিত হয়। অর্থাৎ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, পদ্ধতি, শৃঙ্খলা, বিদ্যালয় পরিবেশ ইত্যাদি নির্ধারিত হয়ে থাকে। এই শিক্ষামূলক এই সমাজবিদ্যা পাঠের মাধ্যমে সমাজের আচার আচরণ, রীতিনীতি, প্রথা, আইন, মূল্যবোধ প্রভৃতি সম্পর্কে কিন্তু একটা কি থাকে, একটা শিশুর
প্রভৃতি মূল্যবোধ প্রভৃতি সম্পর্কে একটা শিশু কি শিক্ষা কিন্তু অর্জন করে থাকে। তাহলে শিক্ষামূলক সমাজবিদ্যা, তাহলে এই যে মানুষ হচ্ছে একটা সমাজবদ্ধ জীব, সে কিন্তু সমাজ ছাড়া কিন্তু একা একা কিন্তু চলতে পারে না। তাই একটা শিশু সমাজ পরিবেশে, এই সমাজ পরিবেশে একটা শিশু কি করে, সে শিক্ষা লাভ করে এবং সমাজের মধ্যেই কিন্তু সেই একটা ব্যক্তি কিন্তু থাকে। তাই আমরা তাকে কি বলবো, সমাজ কেন্দ্রিক বলবো। এবং সমাজের চাহিদাকে কেন্দ্র করে এই সমাজকে কি করে উন্নতি করা যায়, কি করে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, সেই সম্পর্কে এই শিক্ষা কি করবে, অর্থাৎ সেই সম্পর্কে শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম এগুলো কি শৃঙ্খলা, বিদ্যালয় পরিবেশ এগুলো কি করতে হবে, নির্ধারণ করতে হবে। তবেই শিক্ষামূলক এই সমাজবিদ্যা, এই শিক্ষামূলক সমাজবিদ্যা সেই পাঠের মাধ্যমে সমাজের সেই আচার আচরণ, রীতিনীতি, নিয়ম কানুন প্রভৃতি কি করবে, এতে সম্পর্কে শিশু কিন্তু ভালো করে জানতে পারবে এবং বুঝতে পারবে। তবেই তো আমাদের সমাজকে কি ভালো পথে বা উন্নতির দিকে কিন্তু আমাদের কিন্তু নিয়ে যাওয়া সম্ভব। তাহলে একটা শিক্ষার মধ্যে এই শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক, পরিবেশ এই সমস্ত বিষয়গুলি কিন্তু নির্ধারিত হয়ে থাকে। এবং শিক্ষামূলক যে সমাজবিদ্যা কি করবে, সেই শিক্ষামূলক সমাজবিদ্যা সেই পাঠের মাধ্যমে কি করবে, একটা শিক্ষার্থী সেই সমাজের মধ্যে আইন কানুন, তার যে রীতি নীতি, নিয়ম কানুন এগুলি সম্পর্কে কি করবে, একটা শিশু কি করবে, একটা জ্ঞান অর্জন করবে। এবার রয়েছে আমাদের শিক্ষা প্রযুক্তি। শিক্ষা মানে জানো আমরা এডুকেশন এবং প্রযুক্তিবিদ্যা অর্থাৎ টেকনোলজি। প্রযুক্তিবিদ্যা, টেকনোলজি এবং শিক্ষা অর্থাৎ এডুকেশন বলছে এই যে আধুনিক যুগ, তিন যুগ, আধুনিক, মধ্য, প্রাচীন। এই যে আধুনিক যুগ হলো একটা কি বিজ্ঞান প্রযুক্তির যুগ। বর্তমান যে আমরা যুগে বাস করছি, যে আধুনিক যুগে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিজ্ঞান এবং প্রযুক্তি। বিজ্ঞান হচ্ছে সায়েন্স এবং প্রযুক্তিতে টেকনোলজির যুগ। এই বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে, এই বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা এই দুটোকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে কি করে শিক্ষার্থীর শিক্ষাকে আরও বেশি কি বাস্তবমুখী এবং বৈচিত্র্যপূর্ণ করে গড়ে তোলা কি সম্ভব হয়েছে। তার কি বললাম যে বর্তমান শিক্ষা হচ্ছে বিজ্ঞান এবং বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। এই বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে কি করা হয়েছে, এই বিজ্ঞান এবং প্রযুক্তিকে শিক্ষাক্ষেত্রে কাজে লাগিয়ে কি করছে, শিক্ষাকে আরও বেশি বাস্তবমুখী বা বৈচিত্র্যপূর্ণ বা অগ্রগতির পথে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এছাড়াও একই সঙ্গে সমগ্র বিশ্বজুড়ে শিক্ষা প্রদানের মাধ্যমে, তো সমগ্র বিশ্বজুড়ে অর্থাৎ ইউটিউবের মাধ্যমে কি করছে, সে শিক্ষা প্রয়োগ করে নতুন নতুন জ্ঞান এবং অভিজ্ঞতা কিন্তু লাভ করতে পারছে। আজকে তোমরা যে ক্লাস করছো, এই যে দূর দূরান্ত থেকে ক্লাস করছো, কিসের মাধ্যমে, এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা কিন্তু অনেক দূর থেকে তোমরা কিন্তু ক্লাসগুলো কি করতে পারছো, ভালো করে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, শুনতে পাচ্ছ। যাদের বাড়ি অনেক দূর দূরান্তে, অর্থাৎ যে সমস্ত জায়গায় কি ভালো ভালো শিক্ষক মহাশয় বা টিচারের সমস্যা রয়েছে বা অভাব রয়েছে, তারা কি করবে, অনেক দূর দূরান্ত থেকে তাদের কিন্তু পড়াশোনা করতে হচ্ছে। তাই তোমরা এই ইউটিউব প্ল্যাটফর্ম হওয়ার ফলে কি হলো, তোমাদের কিন্তু আর সেই শিক্ষা সম্পর্কে যে সমস্যা, সেই সমস্যা কিন্তু আর তোমাদের প্রবলেম কিন্তু থাকলো। তোমরা কি করছো, বাইরে থেকে বসে দূর থেকে তোমরা কিন্তু সেই ক্লাসটা দেখে নিতে পারছো এবং ভালোভাবে বুঝতে পারছো। তাহলে এই শিক্ষা নতুন নতুন জ্ঞান অর্জনে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগের ফলে, বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির ফলে এটা কিন্তু আমাদের শিক্ষাটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করেছে। তাই এই নতুন নতুন জ্ঞান এবং অভিজ্ঞতা লাভ করতে পারছে কিসের সাথে, এই বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির ফলে। এর ফলে তাদের মধ্যে শিক্ষা গ্রহণের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এই ফলে শিক্ষার্থী যদি বাড়িতে বসে এত সুন্দর একটা ক্লাস পেয়ে থাকে, তাহলে সে তার আগ্রহ অর্থাৎ ইন্টারেস্ট এবং তার মনোযোগ কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাই শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের আলোচ্য বিষয়। তাই আমরা বলতে পারি এই প্রযুক্তিবিদ্যা হচ্ছে একটা শিক্ষা বিজ্ঞানের অর্থাৎ এডুকেশনাল যে সাইকোলজি, সেই শিক্ষা বিজ্ঞানের অর্থাৎ এডুকেশনাল সায়েন্স অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের একটি আলোচ্য হচ্ছে বিষয়বস্তু। কি বললাম, এই শিক্ষা প্রযুক্তি যে বর্তমান যুগ হচ্ছে আমাদের শিক্ষা প্রযুক্তির যুগ। এই শিক্ষা এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে কী করছে, শিক্ষার্থীর শিক্ষাকে আরও কী করছে, আরও উন্নত, বৈচিত্র্যময় এবং বাস্তবমুখী করা সম্ভব হচ্ছে। এছাড়াও কি করছে, এছাড়াও শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে সমগ্র বিশ্ব জুড়ে কী করছে, তারা কিন্তু বাড়িতে বসে কিন্তু কি করছে, এই শিক্ষাটা কিন্তু তারা কিন্তু
শিক্ষাটা অর্জন করতে পারছে বিভিন্ন রকম প্ল্যাটফর্মের মাধ্যমে। তাই তাদের কি হচ্ছে, জ্ঞান এবং অভিজ্ঞতা আরও বেশি নলেজ তাদের মধ্যে পরিপূর্ণভাবে বিকাশ করতে পারছে। এর ফলে তাদের মধ্যে শিক্ষা গ্রহণের সে আগ্রহ যে বৃদ্ধি পাচ্ছে, এবং তাই প্রযুক্তিবিদ্যা শিক্ষা বিজ্ঞানের একটা কি আলোচ্য বিষয় আমরা বলতে পারি নিশ্চিন্তে। এবার হচ্ছে শিক্ষা এবং ইতিহাস। শিক্ষার ইতিহাস অর্থাৎ শিক্ষা কিভাবে ইতিহাস ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে। শিক্ষা অর্থাৎ ইতিহাস, হিস্টোরি অফ এডুকেশন। এই হিস্টোরি অফ এডুকেশন আর হচ্ছে শিক্ষা বিজ্ঞানের একটা আলোচ্য বিষয়। কি বললাম, শিক্ষার যে ইতিহাস অর্থাৎ এডুকেশন অফ এডুকেশন অর্থাৎ হিস্টোরি অফ এডুকেশন, এই যে শিক্ষার যে ইতিহাস, এই পয়েন্টে বলা আছে, শিক্ষার যে পরিধির পয়েন্টে বলা আছে যে হিস্টোরি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার যে ইতিহাস, হিস্ট্রি অফ এডুকেশন আলোচ্য শিক্ষা বিজ্ঞানের একটা আলোচ্য বিষয়ের মধ্যে কিন্তু পড়ে। কারণ যে অতীতের যে শিক্ষার লক্ষ্য, মানে প্রাচীনকালে বা অতীতকালে যে শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম, পদ্ধতি, শৃঙ্খলা ইত্যাদি পর্যালোচনা করে বর্তমানে শিক্ষাকে সংগঠিত ইত্যাদি, বর্তমান সেই আদিমকালে বা প্রাচীনকালে সেই শিক্ষার শৃঙ্খলা এবং পদ্ধতিগুলো পর্যালোচনা করে কি করছে, বর্তমান শিক্ষা কি আমাদের সংগঠিত হয়ে থাকে। তাই এর ফলে সাম্প্রতিক বিষয়বস্তুগুলি কি তুলে ধরা কি সমাজের পক্ষে খুবই কিন্তু উপযোগী এবং বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা কি সম্ভব হয়েছে। দেখি বললাম যে শিক্ষার ইতিহাস বললাম যে শিক্ষা অর্থাৎ হিস্টোরি অফ এডুকেশন কি করছে, তোমার প্রাচীনকালে যে সমস্ত আমরা এই যে শিক্ষার যে পাঠ্যক্রম এবং শিক্ষার যে লক্ষ্য, শিক্ষার যে পদ্ধতি এবং শৃঙ্খলা কীরকম ছিল, সেই সম্পর্কে আমরা কি বর্তমান সেই শিক্ষা ব্যবস্থা কী হচ্ছে, সেগুলি সংগঠিত হচ্ছে। এবং সংগঠিত হলে কী হচ্ছে, প্রতি আমরা সমাজে কি উপযোগী এবং বাস্তবধর্মী অর্থাৎ বিভিন্ন রকম সাম্প্রতিক বিভিন্ন রকম কি বাস্তবসম্মত উপযোগী শিক্ষা ব্যবস্থা কিন্তু গড়ে তোলা সম্ভব হচ্ছে কিসের সাহায্যে, এডুকেশন অফ হিস্টোরির সাহায্যে। এবার শিক্ষা প্রতিমধ্যে আরেকটা পড়ছে শিক্ষা প্রশাসন। বলছে শিক্ষা এবং প্রশাসন, প্রশাসন মানে তোমরা আরও যে যেরকম প্রশাসনিক ব্যবস্থাগুলো রয়েছে, শিক্ষা এবং প্রশাসন, শিক্ষা এডুকেশন এবং প্রশাসন বলতে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা বলতে থাকি। যে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পনা যদি পরিচালনা করতে গেলে লাগে কি শিক্ষা প্রশাসন অর্থাৎ এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটো কিন্তু প্রয়োজন। আমরা এই শিক্ষাটাকে আমরা যদি বহুদূর পর্যন্ত যদি এগিয়ে নিয়ে যেতে চাই বা শিক্ষাটাকে আমরা যদি পরিকল্পনা যদি সাজাই বা সাজিয়ে আমরা যদি শিক্ষাটাকে যদি আরও উন্নতির দিকে আমরা নিয়ে যেতে চাই, তাহলে কি লাগবে আমাদের, শিক্ষা এবং প্রশাসন অর্থাৎ এডুকেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটো জিনিসের কিন্তু অবশ্যই খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হলে। তাই বিদ্যালয়গুলির পরিকল্পনা, এই বিদ্যালয়গুলির পরিমাণগত ও গুণগত মননের জন্য পরিদর্শন এবং তত্ত্বাবধান, সঠিক নেতৃত্বদান, শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ ও তার দায়িত্ব, বিদ্যালয়গুলির মূল্যায়ন এবং অনুদান প্রদান এবং সংস্কার ইত্যাদি কাজগুলি করে থাকে। তাই এই বিষয়গুলি শিক্ষা বিজ্ঞানের অন্তর্গত। কি বললাম, যে শিক্ষা ব্যবস্থাকে যদি পরিকল্পনা যদি পরিচালনা করে থাকে একমাত্র শিক্ষা এবং প্রশাসন অর্থাৎ এডুকেশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই বিদ্যালয়গুলির পরিমাণগত মান উন্নয়ন এবং তার গুণগত মান উন্নয়ন এবং বিদ্যালয়গুলির পরিদর্শন, বিভিন্ন রকম পরিদর্শক, বিভিন্ন রকম তত্ত্বাবধান, এই সঠিক একটা বিদ্যালয়গুলিকে দেখাশোনার জন্য একটা সঠিক নেতৃত্বের প্রয়োজন এবং খুব উন্নত মানের শিক্ষক প্রয়োজন এবং অশিক্ষক কর্মী এবং তার দায়িত্ব, বিদ্যালয়গুলির মূল্যায়ন এবং অনুদান সম্পর্কে প্রদান ইত্যাদি সংস্থাগুলি কাজগুলি করে থাকে। তাই এই বিষয়টি হচ্ছে শিক্ষা বিজ্ঞানের অন্তর্গত হয়েছে। এবার হচ্ছে নির্দেশনা এবং পরামর্শদান অর্থাৎ নির্দেশনা এবং পরামর্শদান, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং অর্থাৎ গাইডেন্স মানে হচ্ছে তোমার নির্দেশনা এবং পরামর্শদান বলতে আমরা বুঝি কাউন্সিলিং। এই গাইডেন্স এবং কাউন্সিলিং কিভাবে শিক্ষার পরিধিকে বিস্তার লাভ করেছে দেখতে থাকো। যে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রভাবে জটিল সমাজ আরও জটিলতর রূপ ধারণ করেছে। বলছে বিজ্ঞান এবং প্রযুক্তির ফলে কি হচ্ছে, বর্তমান যে আমাদের যে সমাজ এটা জটিল থেকে একটা জটিলতর রূপ কি করছে, ধারণ করছে। ফলে শিক্ষার্থী বহিঃপরিবেশে নানান রকম প্রলোভনে নিজেকে ঠিক রাখতে পারছে না। বলছে এই বিজ্ঞান প্রযুক্তি উন্নতি হওয়ার ফলে একটা স্টুডেন্ট বা একটা শিক্ষার্থী কিন্তু
কি হচ্ছে, নানা রকম প্রলোভনে পড়ে তার কিন্তু শিক্ষা কিন্তু তার মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে বা নিজেকে ঠিক রাখতে পারছে না। তাই এই সকল শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনার জন্য নির্দেশনা এবং পরামর্শ দান অবশ্যই কিন্তু আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং একান্ত হয়ে পড়েছে। তাই এই বিষয়টি শিক্ষা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে। কি বললাম, তাহলে নির্দেশনা এবং পড়াশোনা কি বললাম, শিক্ষা মানে কিভাবে পরিধি বিস্তার করেছে বা শিক্ষাক্ষেত্রে কীভাবে আমাদের কি পরিধি বিস্তার করেছে। বিজ্ঞান এবং প্রযুক্তির প্রভাবে সমাজ কি হচ্ছে, জটিল থেকে কি আরও জটিলতার সৃষ্টি হয়েছে। অর্থাৎ একটা শিক্ষার্থী এই বহিঃ পরিবেশ নানা রকম প্রলোভনে পড়ে তার শিক্ষা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু অর্জন করতে পারছে না। তাই শিক্ষার্থীকে সঠিকভাবে বা ভুল জায়গা থেকে বা খারাপ পথ থেকে তাকে ভালো পথে নিয়ে আসার জন্য আমাদের কি লাগবে, এডুকেশনাল এবং গাইডেন্স এবং কাউন্সিলিং, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই প্রয়োজন। তাই একান্ত হয়ে পড়েছে। তাই হচ্ছে বিষয়টি কি শিক্ষা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় বা বস্তুর মধ্যে কিন্তু পড়ছে। এবার 8 নম্বর প্রশ্ন, বিশেষধর্মী শিক্ষা। এই বিশেষধর্মী কথাটা মানে আমরা কি বুঝি, বিশেষধর্মী মানে কথাটা মানে হচ্ছে কি, যে সমস্ত শিশুগুলো ব্যতিক্রমী শিশু, যারা ঠিকঠাকভাবে কথা বলতে পারে না, যারা হাঁটতে পারে না, কানে শুনতে পায় না, চোখ দিয়ে দেখতে পায় না, দৃষ্টিহীন, মুখ বধির, যারা ঠিকঠাকভাবে কথা বলতে পারে না, সমাজে চলাফেরা করতে পারে না, সে সমস্ত শিক্ষার্থীকে আমরা কি বলবো, বিশেষধর্মী শিশু বলবো। এবং এই বিশেষধর্মী শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের যে শিক্ষা কতটা বিস্তার লাভ করেছে, যে ব্যতিক্রমী শিশুরা সমাজের অংশ। বলছে শুধু যে একটা সাধারণ মানুষ বা একটা ভালো পরিপূর্ণ মানুষই যে শিক্ষায় আমাদের পরিবেশে অবস্থান করবে বা আমাদের সমাজে অবস্থান করবে, সেটা কিন্তু কখনোই হতে পারে না। তোমরা জানো যে এখন আমাদের ভারত সরকার সে বিশেষধর্মী শিক্ষার্থীকে নিয়ে বিভিন্ন রকম কি প্রতিষ্ঠান খুলছে, বিভিন্ন রকম প্রতিষ্ঠানে তাদেরকে শিক্ষা প্রদান করা হচ্ছে। তাদের জন্য যোগ্য দক্ষতা এক্সপার্ট শিক্ষক শিক্ষিকা তাদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। তারা কিন্তু ভালো করে পড়াশোনা করে একটা ভালো জায়গাতে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবং ভালো জীবিকা তারাও কিন্তু অর্জন করেছে। তাহলে তাদেরকে কিন্তু সমাজ থেকে কিন্তু বাদ দেওয়া কিন্তু যাবে না। তাহলে কি বললাম, এই শিক্ষা প্রদান করা হয় সমাজের একটা কি দায়িত্ব, তাদেরকেও শিক্ষা প্রদান করতে হবে, এটা কিন্তু সমাজের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তাই ব্যতিক্রমী শিশুদেরকে বিশেষধর্মী শিক্ষা ব্যবস্থা করে তাদেরকে স্বনির্ভর করে তোলা হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষধর্মী শিক্ষার উপর বিশেষভাবে জোর দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশের এবং শিক্ষার উপরে কি জোর দিতে হবে। তাই এই বিষয়টি শিক্ষা বিজ্ঞান অন্তর্গত। বলছে ব্যতিক্রমী শিশুরা যাতে সমাজে পরিপূর্ণভাবে শিক্ষা অর্জন করতে পারে, তারা সমাজে কোনো দিক থেকে তারা পিছিয়ে যেতে না থাকে, সেই জন্য কী করছে আমাদের শিক্ষা কি করছে, প্রত্যেকটা ব্যতিক্রমী শিশু কি করছে, পরিপূর্ণভাবে শিক্ষা দিয়ে তাদেরকে স্বনির্ভর করে গড়ে তোলে। আন্তর্জাতিক ক্ষেত্রে দেশ থেকে অন্য দেশে বিভিন্ন বিশেষধর্মী শিক্ষার উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে, আমাদের দেশে এই শিক্ষার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই এই বিষয়টিও শিক্ষা বিজ্ঞানের অন্তর্ভুক্তের মধ্যে কিন্তু পড়ছে। এবার বললাম কি, যে তুলনামূলক শিক্ষা, অর্থাৎ কি বলছে তুলনামূলক শিক্ষাতে, বলছে তুলনামূলক শিক্ষার দ্বারা এক দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অন্য দেশের মানুষ কিন্তু অতি সহজে খুব ভালোভাবে কিন্তু জানতে পারে। এর ফলে এক দেশের শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, পদ্ধতি, শিক্ষা প্রশাসন পদ্ধতি পর্যালোচনা করে নিজের দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন এবং পরিবর্তনের মাধ্যমে আরও উন্নত করে কিন্তু তুলতে কিন্তু পারছে। বলছে তুলনামূলক মানে এক দেশের সঙ্গে অন্য দেশের কি শিক্ষার কি সম্পর্ক রয়েছে, বা এক দেশের শিক্ষার সঙ্গে অন্য দেশের শিক্ষাকে কি করে আমরা আপডেটে নিয়ে আসবো, বা অন্য দেশের শিক্ষাকে ভালো দেখে আমরা কি করে নিজের দেশের কি উন্নতি ঘটাতে পারবো সেই শিক্ষা সম্পর্কে, সেই সম্পর্কিত শিক্ষা আলোচনা করে। অর্থাৎ কি বলছে, যে এক দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অন্য দেশের মানুষ যাতে কি সহজেই সেই শিক্ষাটা কি জানতে পারে। এর ফলে কি হচ্ছে, এক দেশের শিক্ষার যে লক্ষ্য এবং পাঠ্যক্রম, পদ্ধতি, শিক্ষা প্রশাসন ইত্যাদি পর্যালোচনা করে কি করছে, তার নিজের যে দেশ অর্থাৎ অন্য দেশের সঙ্গে নিয়মকানুন, আদব কায়দা, আচার আচরণ দেখে তার যে পাঠ্যক্রম, তার যে শিক্ষার পদ্ধতি, শেখার যে ধরন, সেই সম্পর্কগুলি কি করছে পরিবর্তন করি বা দেখে শিখে কি করছি আমরা আমাদের দেশে সেই ব্যবস্থা কি করছি, আমাদের সেই আপডেট করছে, অর্থাৎ আমাদের পরিবর্তন ঘটাচ্ছে আমাদের সেই শিক্ষা ব্যবস্থাকে, এবং সেই পরিবর্তনের মাধ্যমে আরও কি করে তুলছে, আরও উন্নত থেকে উন্নততর করে তুলছে কিন্তু আমাদের শিক্ষা। এবার হচ্ছে
পরিবেশ এবং শিক্ষা অর্থাৎ এনভায়রনমেন্ট এবং এডুকেশন। এনভায়রনমেন্ট এবং এডুকেশন, এই পরিবেশ শিক্ষা এনভায়রনমেন্টাল এডুকেশন মানুষের মনোভাব, আচরণ এবং মূল্যবোধকে কি করছে, প্রভাবিত করছে। কি বললাম, যে পরিবেশ ও শিক্ষা এনভায়রনমেন্টাল এবং এডুকেশন মানুষের যে মনোভাব এবং আচার এবং মূল্যবোধকে কি করছে, প্রভাবিত করছে। এই প্রাকৃতিক পরিবেশে এবং মানুষের দ্বারা সেই সৃষ্ট যে পরিবেশ সম্পর্কে মানুষের যে মনোভাব এবং প্রয়োজনীয় পরিবর্তন আনতে তাদের পরিবেশ সম্পর্কে বিশেষ জ্ঞান, দক্ষতা এবং সচেতনতা প্রদান করে থাকে। এই বিষয়টিও শিক্ষা বিজ্ঞানের অন্তর্গত। কি বললাম, যে পরিবেশ এবং শিক্ষা এনভায়রনমেন্টাল এবং এডুকেশন এই দুটি কি করছে, মানুষের মনোভাব, আচার আচরণ এবং মূল্যবোধকে কি করছে, প্রভাবিত করছে। এবং প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের দ্বারা সেই সৃষ্ট প্রাকৃতিক পরিবেশ যেটা মানুষের দ্বারা সৃষ্ট এবং সেই পরিবেশ সম্পর্কে মানুষ কি করছে, একটা মনোভাবের প্রয়োজনীয় পরিবর্তন আনতে তাদের পরিবেশের সম্পর্কে বিভিন্ন বিশেষ জ্ঞান দান, দক্ষতা এবং কি করছে, সচেতনতা প্রদান করছে। এর ফলে কি হচ্ছে, তাই হচ্ছে আমাদের এই শিক্ষা বিজ্ঞানের অন্তর্গত। 12 নম্বর পয়েন্টে বলছে শিক্ষামূলক পরিমাপ এবং মূল্যায়ন। বলছে কোনো দেশের সামগ্রিক শিক্ষা পরিস্থিতির পরিমাপ ও মূল্যায়ন যেমন হয়ে থাকে তেমনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপও হয়ে থাকে। বলছে এই শিক্ষা, তাহলে আমাদের শিক্ষা পরিধির মধ্যে আমরা কি জানতে পারলাম, যে শিক্ষামূলক পরিবেশ, পরিমাপ এবং মূল্যায়ন। বলছে কোন দেশের সামগ্রিক শিক্ষার হারটা কতটা বাড়লো বা কতটা কমলো বা তার পরিমাপ বা তার মূল্যায়ন যেমন হয়ে থাকে, তেমনি প্রতিটি দেশের সেই প্রতিষ্ঠানের একটা শিক্ষার্থীর পারদর্শিতা, সে কতটা শিখলো, সে কতটা ভালোভাবে জ্ঞান দক্ষতা অর্জন করলো, এই কাজে সাহায্য করে থাকে শিক্ষামূলক পরিমাপ এবং মূল্যায়ন। অর্থাৎ একটা শিক্ষার্থী সারা বছর ধরে সে শিক্ষাটা অর্জন করলো বা অনেক দিন ধরে যে শিক্ষাটা ধরে সে অর্জন করলো, সেই শিক্ষাটা কতটা অর্জন করলো, তার সেভাবে আমরা কিন্তু সেই এটা কি করি, মূল্যায়ন করে থাকি, তার পরিমাপটা কিন্তু মূল্যায়ন করে থাকি। এই কাজে সাহায্য করে কে, আমাদের শিক্ষামূলক পরিমাপ এবং মূল্যায়ন ব্যবস্থা। শিক্ষার পরিধি, স্কোপ অফ এডুকেশনাল। এখানে 12 নম্বর যে পয়েন্ট দেওয়া আছে যে অন্যান্য আলোচ্য বিষয়, যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম সেগুলি ছাড়াও আরও অন্যান্য বিষয়গুলি রয়েছে। যেমন শিক্ষাবিজ্ঞানের আরও যে সকল আলোচ্য বিষয় রয়েছে, যেগুলি আলোচনা করলাম সেগুলি ছাড়াও কিন্তু আরও অন্যান্য আলোচ্য বিষয়গুলো রয়েছে। যেমন শিক্ষক ও শিক্ষা, 2 নম্বরে রয়েছে প্রথামুক্ত শিক্ষা, 3 নম্বরে রয়েছে জনসংখ্যা ও শিক্ষা, 4 নম্বরে রয়েছে স্বাস্থ্য শিক্ষা, 5 নম্বরে সুসংগত শিশু বিকাশ শিক্ষা ইত্যাদি। সুতরাং এই উপরোক্ত আলোচ্য থেকে আমরা বলা যায় যে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে সভ্যতা আমাদের যত অগ্রগতি হচ্ছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের চাহিদা এবং সমাজের চাহিদা প্রতিনিয়ত কিন্তু বেড়ে চলছে। তাই চাহিদা এবং পূরণের উদ্দেশ্যে এবং প্রতিদিন নতুন নতুন সেই বিষয়বস্তু শিক্ষা বিজ্ঞানে অন্তর্ভুক্ত হচ্ছে, ফলে বৃদ্ধি পাচ্ছে বিষয়বস্তুর পরিধি। কি বললাম, যে এই শিক্ষা বিজ্ঞানে আরও যে সকল আলোচ্য বিষয়বস্তু তার মধ্যে পড়ে, যেমন শিক্ষার লক্ষ্য, জনসংখ্যা শিক্ষা, শিক্ষক শিক্ষিকা, প্রথামুক্ত শিক্ষা, জনশিক্ষা, স্বাস্থ্যশিক্ষা এবং সুসংগত শিক্ষা, এগুলি কি করছে, আস্তে আস্তে কি করছে, সমাজের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে, সেই সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে কি হচ্ছে, মানুষের চাহিদাও কিন্তু এবং সমাজের চাহিদা দিন দিন কিন্তু অনেক প্রতিনিয়ত বেড়ে চলছে। তাই এই চাহিদা পূরণের উদ্দেশ্যে প্রতিদিন মানুষ কি করছে, নতুন নতুন বিষয় বা শিক্ষা অর্জন করছে এবং এই শিক্ষা অর্জন করার ফলে কি করছে, তার শিক্ষার বিষয়বস্তু বা পরিধিকে আরও উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা এই শিক্ষামূলক বিষয়বস্তুর মধ্যে কিন্তু অন্তর্গতর মধ্যে পড়ছে। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের যে আমাদের আলোচনা ছিল শিক্ষার পরিধি, অর্থাৎ 5ম ডে ক্লাস ছিল আমাদের শিক্ষার পরিধি। তোমরা প্রত্যেকেই বাড়িতে এই পয়েন্টগুলো তোমরা নোট ডাউন করে নাও। এখান থেকে বিভিন্ন রকম তোমাদের এমসিকিউ এবং এসিকিউ আসতে পারে, তাই তোমরা প্রত্যেকে বাড়িতে ভালো করে পড়াশোনা করো, কারণ সময় কিন্তু আমাদের কিন্তু হাতে নেই। তোমরা জানো আমাদের সেপ্টেম্বরের লাস্টের দিকে আমাদের পরীক্ষা কিন্তু স্টার্ট হবে। তাই তোমরা যদি 40-এ 40 পেতে চাও তাহলে অবশ্যই ভালো করে এখন থেকে, অর্থাৎ বছরের শুরু থেকে কিন্তু ভালো করে পড়াশোনা তোমাদেরকে চালিয়ে যেতে হবে, তাহলে তুমিও 40-এ 40 কিন্তু পাচ্ছ। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।